নমস্কার, লার্নিং জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগতম। আগের ভিডিওতে আমি আলোচনা করেছি বিস্তারিত যে ক্লাস 11 জিওগ্রাফি যে নতুন সিলেবাসটা হয়েছে সেমিস্টার ওয়াইজ, সেটা কেমন কি রয়েছে চাইলে আগের ভিডিওটা চেক করে নিতে পারো। এখানে আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তারা অ্যাজ পার এনসিইআরটি গাইডলাইন্স ফর এনইপি নিউ এডুকেশন পলিসি যেটা রয়েছে 2020 সালে, তো তাদের গাইডলাইন মেনে কিন্তু ক্লাস 12-এর জন্য কিন্তু সেমিস্টার পিছু একটা কোর্স করছে। এইচএসেরটাকে ভাগ করেছে সেমিস্টার 1, 2, 3, 4। 1, 2টাকে 11-এ পড়ানো হবে এবং সেমিস্টার 2 আর 3 এবং 4 যেটা রয়েছে সেটা সেমিস্টার ক্লাস 12-এর জন্য। এবং এই ক্লাস 12-এর যে একাডেমিক সিজনটা সেটা শুরু হচ্ছে 25-26-এ এবং 11টা স্টার্ট হচ্ছে কিন্তু 24-25 সিজনে। এবার জিওগ্রাফির যে কোর্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিব। এখানে একটু জেনে নিই যে অবজেক্টিভস কী রয়েছে, অর্থাৎ যারা এই কারিকুলামটা তৈরি করেছে তারা বিভিন্ন দিক দিয়ে ভেবেই কিন্তু তৈরি করেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিওগ্রাফি স্টুডেন্টরা সে একইভাবে মানুষ এবং পরিবেশের একটা সম্পর্ক সেগুলো সম্পর্কে জানবে, থিমেটিক ম্যাপ সম্পর্কে জানবে এবং যে পরিবেশগত অভিযোজন রয়েছে সমস্ত প্রাণী এবং উদ্ভিদের সেগুলো সম্পর্কে জানবে। লোকাল, রিজিওনাল এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে কি সমস্যা হয় পরিবেশগত এবং সেগুলোতে নিজেদের যে স্কিলগুলো মানে অর্জন করবে সেগুলো কিন্তু কাজে লাগবে এবং ফিল্ড সার্ভে করবে, প্রজেক্ট রিপোর্ট তৈরি করবে এবং কম্পিউটারে কিছু কিছু জিনিস জানবে। এগুলো আমি কিন্তু আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেইছিলাম। ক্লাস 11-এর যে সিলেবাসটা ছিল সেখানে বিস্তারিত আলোচনা করেছি এবং আউটকাম হিসাবে দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা কিন্তু অনেকটাই আপডেটেড হবে। এই যে সিলেবাসটা করেছে এটা কিন্তু সেই গতানুগতিক একটা জিওগ্রাফি, মানে আমরা যেটা বুঝি যে পাহাড় পর্বত, অনেকেই হয়তো ভাবে যে এটাই, কিন্তু সেই ধারণা থেকে কিন্তু এই সমস্ত জিনিসের আউটকামটা অনেকটা বেশি। পরিবেশ সম্পর্কে জানবে, কম্পিউটার সম্পর্কে জানবে এবং মানুষ পরিবেশের সম্পর্ক জানবে, এনভায়রনমেন্টাল ইস্যু সম্পর্কে জানবে এবং বর্তমান দিনে যে সমস্ত হ্যাজার্ডস, ডিজাস্টার এইগুলো সম্পর্কে কিন্তু ইমপ্লিমেশান অনেকটাই বেশি। এবার এক নজরে দেখব যে ক্লাস 12-এর জন্য সেমিস্টার 3-এ সেই একই রকমভাবে স্ট্রাকচার যেরকম 15, 12, 8 ক্লাস 11-এর সিলেবাস ডিস্ট্রিবিউশনে আমি আলোচনা করেইছিলাম যে একটা টপিক থাকে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, ওখানে কিন্তু 15 আর তারপরেরটা 12 এবং 8 এই নিয়ে 35, 70 হচ্ছে থিওরি এবং আর একটা 30 মার্কের হচ্ছে প্র্যাকটিক্যাল। এই নিয়ে কিন্তু 100 মার্ক, অর্থাৎ সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এই দুটো কিন্তু ক্লাস 12-এর অংশ। তো সেই জিনিসটা যদি আমরা দেখি তাহলে দেখব যে প্রথমে ইউনিট 1-এর মধ্যে রয়েছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, অর্থাৎ মহিষঞ্চরের মতবাদ আলফ্রেড ওয়েগনারের মতে। এটা কিন্তু আমাদের জিওটেকটনিকে এখানে পড়তে হবে। তারপরে আমরা দেখছি যে পুঞ্জিত ক্ষয়, কিভাবে বরফ অর্থাৎ হিমবাহের যে প্রধান প্রধান প্রসেস, ভূমিরূপ, কাস্ট ভূমিরূপ, এগুলো কেন হয়, কি কারণে হয়, প্রক্রিয়া, তার ল্যান্ডফর্ম, এগুলো সবই কিন্তু পড়তে হবে। এবং তারপরে যদি আমরা দেখি যে ওয়াটার ইন অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে যে আবহাওয়া মণ্ডল রয়েছে অর্থাৎ ক্লাইমেট, জলবায়ুবিদ্যা, আবহাওয়া, এগুলো সম্পর্কে জানতে হবে এবং প্রেসিপিটেশনের ফরমেশন টাইপস অর্থাৎ বৃষ্টিপাত কিভাবে হয়, ঘনীভবন কিভাবে হয়, তার যে থিওরিগুলো রয়েছে অর্থাৎ বার্জেন অ্যান্ড ফিন্ডিশন তত্ত্ব, আইস ক্রাস্টাল থিওরি, ঘনীভবন কিভাবে হয়, তার টাইপস কী কী, শিশির কেন হয়, কুয়াশা কেন, এইগুলো ডিটেলস কিন্তু আমাদের এইখানে ইউনিট 3-র মধ্যে ঢুকিয়েছে এবছর। এবং এরপরে যেটা রয়েছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ ওশান ফ্লোর অর্থাৎ সমুদ্রের নিচে কেমনভাবে আমাদের রয়েছে, কোথায় গাইড রয়েছে, কোথায় ওশান ট্রেন্স রয়েছে, এইগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে। তারপরে বলছে টেম্পারেচার অ্যান্ড স্যালিনিটি, অর্থাৎ পুরো কিন্তু সিলেবাস আমরা দেখি যে মানে একদম কলেজের সিলেবাসকে অনেকটাই কিন্তু কপি করা হয়েছে, পুরো একদম কলেজের সিলেবাসের মতন কিন্তু এটা তৈরি করা হয়েছে। টেম্পারেচার এবং স্যালিনিটি অর্থাৎ আমাদের মহাসাগরগুলোতে কেমন, কোথায় কি
লবণতা রয়েছে, উষ্ণতা রয়েছে, তার ডিস্ট্রিবিউশন, এগুলো সম্পর্কে পড়তে হবে। সমুদ্রের মধ্যে কি কি খাবার পাওয়া যায়, মাছ কেমন থাকে, ওশান ডিপোজিট অর্থাৎ যে সামুদ্রিক সঞ্চয়গুলো সম্পর্কে জানতে হবে। তারপরে বলছে বায়োস্ফিয়ার, জীবমণ্ডল। এই জীবমণ্ডলের মধ্যে জীবমণ্ডল কাকে বলে, কনসেপ্ট, এবং ইকোটোন কি, কমিউনিটি কি, ফুড চেন, ফুড ওয়েব অর্থাৎ খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল, এবং বাস্তুতন্ত্রের টাইপস কি কি রয়েছে, বাস্তুতন্ত্র, অজীবজ উপাদান কোনটা, জীবজ উপাদান কোনটা, ট্রফিক লেভেল, খাদক, উৎপাদক, এগুলো সম্পর্কে কিন্তু এই 15 মার্কের মধ্যে পড়তে হবে। এরপরে যেটা রয়েছে 10 মার্ক রয়েছে, অর্থাৎ আরেকটা থিওরি, এক সেকেন্ড, এখানে 10 ভাগ করে দিয়েছে। আগেরটা আমরা দেখেছি যে 11-এ 15 আর 12, 8 ছিল, এখানে 10 ভাগ করেছে। ফান্ডামেন্টাল হিউম্যান জিওগ্রাফিতে এখানে কিন্তু 10 নাম্বার রয়েছে। এখানে জনসংখ্যা সম্পর্কে পড়তে হবে, অর্থাৎ ভারতবর্ষ এবং সারা পৃথিবীর ক্ষেত্রে যদি আমরা দেখি, ওয়ার্ল্ডের ক্ষেত্রে, তাহলে ডেমোগ্রাফি অর্থাৎ যে মানুষের জীবনযাত্রা কেমন রয়েছে, জনসংখ্যা কতটা, কোথায় ঘনত্ব বেশি, কোথায় কম, এবং যে এজ সেক্সগুলো রয়েছে, অর্থাৎ কোথায় কম বয়সী, কোথায় বেশি বয়সী, এইগুলো কিন্তু পড়তে হবে। অর্থাৎ সাল অনুযায়ী, অর্থাৎ 10 বছর অন্তর, প্রত্যেক সেন্সাস অন্তর, এগুলো মানে কিভাবে চেঞ্জ হয়েছে, বার্থ রেট কতটা, ডেথ রেট কতটা, জনসংখ্যা কোথা থেকে এসছে না গেছে, এই মাইগ্রেশন এটা সেটা সম্পর্কে কিন্তু পড়তে হবে। তারপরে বলছে সেটেলমেন্ট অর্থাৎ জনবসতি। এই জনবসতিগুলো কেমনভাবে প্যাটার্ন রয়েছে, রৈখিক বসতি আছে কি না, বা নক্ষত্রাকার আছে কি না, বিভিন্ন রকম যেগুলো রয়েছে, এবং এই যে রুরাল সেটেলমেন্ট গুলো রয়েছে বা আরবান সেটেলমেন্ট রয়েছে, এদের প্রবলেম কি কি কারণে স্ট্রাকচার হয়, কেন নক্ষত্রকার হয়, কেন রৈখিককার হয়, কেন সমুদ্রে নদীর পাশে বসবাস করে বেশি লোক, মানে বিভিন্ন ধরনের যে কারণগুলো পড়তে হবে আমাদের এখানে। এরপরে যেটা রয়েছে আবার একটা থিওরি, সেটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। অর্থাৎ সাব টপিকগুলো আমরা দেখতে পাচ্ছি সেই ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, আর একটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। তার মধ্যে কিন্তু শুধু টপিকগুলো চেঞ্জ করে দিয়েছে 11 এবং 12-এর ক্ষেত্রে। সিলেবাস খুবই বিস্তারিত, ভালো সিলেবাস হয়েছে, যদিও ছাত্রদের অনেকটাই কঠিন মনে হতে পারে, কিন্তু সিলেবাস যেটা করেছে সেটা কিন্তু পরবর্তী কাজে লাগবে ছাত্রদের। কারণ এই যে সিলেবাসটা, এটা নেট সেট, পিএসসি, ডব্লিউবিসিএস বা কলেজ লেভেল কোনো জায়গার এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বিশাল কাজে লাগবে, এটা হচ্ছে আশা করা যায়। যাই হোক, এখানে যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া রয়েছে, এখানে পপুলেশন অফ ইন্ডিয়ার মধ্যে যে জনসংখ্যা কিভাবে বৃদ্ধি হয়েছে, তার কোথায় ঘনত্ব কম বেশি, এগুলো সম্পর্কে জানতে হবে। এবং আমরা যদি দেখি যে কম্পোজিশন অফ পপুলেশন, কোথায় জনসংখ্যা বেশি কম, এগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে। তারপরে রয়েছে ওয়াটার রিসোর্স, অর্থাৎ জনসংখ্যা যে জলের যে ম্যানেজমেন্টগুলো রয়েছে, ওয়াটার কনজারভেশন, সংরক্ষণ কিভাবে হয়, ওয়াটার শেড ম্যানেজমেন্ট যে ব্যাপারটা রয়েছে, অর্থাৎ আমরা যদি বলি যে জলবিভাজিকাকে কিভাবে আমরা একটা ম্যানেজমেন্ট করতে পারবো, ইরিগেশন সিস্টেম রয়েছে, সাস্টেনেবল ইউজ অফ ওয়াটার রিসোর্স, এগুলো কিন্তু জানতে হবে। 3 নম্বর ইউনিটে বলছে যে এই যে আয়রন ওর, ম্যাঙ্গানিজ, বক্সাইট, কপার, মাইকা পাওয়া যায়, এই যে কোথায় পাওয়া যায়, কেমনভাবে ডিস্ট্রিবিউশন নিচ্ছে, কোথায় কম কোথায় বেশি, অথবা যদি দেখি কনভেকশনাল এনার্জিগুলো রিসোর্সগুলো রয়েছে, সেখানে কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, এগুলো কোথায় কেমন কি পাওয়া যায়, বেশি না কম, সেগুলো কিন্তু সমস্ত কিছু জানতে হবে। তারপরে ওটিইসি, সমুদ্রের ক্ষেত্রে কিভাবে কি রয়েছে, বা এনার্জি যে সোর্সগুলো রয়েছে, গচ্ছিত সম্পদ, অগচ্ছিত সম্পদ, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, সোলার, উইন্ড, টাইডাল, জিওথার্মাল। এরপরে আসছি ইউনিট 4-এ এগ্রিকালচার, অর্থাৎ ভারতবর্ষের কোথায় কেমনভাবে চাষাবাদ ঘটে, সেই চাষাবাদগুলোর ধরন কি, ভারতের অর্থনীতিতে এদের প্রভাব কি রয়েছে, ক্রপ ক্যালেন্ডার কেমন রয়েছে, ক্রপ রোটেশন কেমন হয়, এবং শস্য সমন্বয় কেমন হয়, এদের ইন্টেন্সিটি কি হয়, গ্রিন, হোয়াইট এবং ব্লু রেভলিউশন, সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব,
এবং যেটা রয়েছে আর একটা পড়তে হবে জুট, কটন, সুগার ক্যান অ্যান্ড টি। চা, জুট এবং কটন, তুলা এবং যে চিনি, এই যে জিনিসগুলো, আখ শিল্প, এগুলো কিন্তু সম্পর্কে পড়তে হবে। ক্রপসগুলো পড়তে হবে, শিল্প বললাম, ক্রপসগুলো সম্পর্কে পড়তে হবে। এরপরে ইউনিট 5-এ যদি দেখি ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, ভারতবর্ষে যে কানেক্টিভিটিগুলো রয়েছে, কোথায় হাইওয়ে, কোথায় রেলওয়ে, কোথায় রাজ্য সড়ক, কোথায় ন্যাশনাল হাইওয়ে, এইগুলো সম্পর্কে আমাদের কিন্তু বিস্তারিত জানতে হবে। ইউনিট 6-এ বলছে ট্রেডস অ্যান্ড ইকোনমি, কোথায় কেমন বাণিজ্য ঘটে, ক্লাসিফিকেশান কী, তার ইম্পর্টেন্স কী, এগুলো পড়তে হবে। এই গেল ক্লাস যেটা 12-এর সেমিস্টার 3টা গেল। আমরা এরপরে আসবো আবার 15 মার্কের সেমিস্টার 4-এর সিলেবাস সম্পর্কে আর আসবো। সেই একই জিনিস, সাব টপিক দেখতেই পাচ্ছ যে ফিজিক্যাল জিওগ্রাফি রয়েছে। এখানে সি ফ্লোর স্প্রেডিং পড়তে হবে, পাত সংস্থান তত্ত্ব, খুব ইজি একটা ইম্পর্টেন্ট জিনিস ভূগোলের ক্ষেত্রে, এটা পড়তে হবে। এবং এখানে কি কি কোস্টাল ল্যান্ডফর্ম, প্লুভিয়াল ল্যান্ডফর্ম, এওলিয়ান ল্যান্ডফর্ম, এইগুলো কিন্তু সমস্ত পড়তে হবে। তো বায়ুপ্রবাহের দ্বারা কী কী কাজ হয় এবং উপকূলের দ্বারা কী কী কাজ হয়, তার কী কী ভূমিরূপ তৈরি হয়, এগুলো সমস্ত কিছু পড়তে হবে। তারপরে উইলিয়াম মরিস ডেভিসের কনসেপ্ট দিতে হবে, পুনর্যৌবন লাভ কীভাবে হয় সেটা দিতে হবে ইউনিট 3-তে। এবং ইউনিট 4-এ বলছে অ্যাটমসফিয়ার, ক্লাইমেটিক ক্লাসিফিকেশন অফ আফটার কোপেন, অর্থাৎ সারা ওয়ার্ল্ডের ক্ষেত্রে যে কোপেন ভাগ করেছিলেন জলবায়ুর দিক দিয়ে, সেটা পড়তে হবে। তারপরে বলছে যে এই যে মুভমেন্ট অফ ওশান কারেন্ট অ্যান্ড অ্যাসোসিয়েট এনভায়রনমেন্টাল এফেক্টস, অর্থাৎ সমুদ্রে যে স্রোত হয়, সমুদ্র স্রোত, সেই স্রোতগুলো পরিবেশের উপর কেমন কি প্রভাব পড়ে, পজিটিভ না নেগেটিভ। তা আমরা অনেকেই জানি যে এনলিনো হলে অমুক হয়, লানিনো হলে অমুক হয়, জাস্ট এই জিনিসগুলো কিন্তু একটু পড়তে হবে। তারপরে ইউনিট 6-এ আমরা যদি দেখি যে বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য, এটা কাকে বলে, কি জিনিস, এর গুরুত্ব কি, টাইপস কি, আলফা, বিটা, গামা বৈচিত্র্য, এই বৈচিত্র্যগুলোর হটস্পট কি, এগুলো সম্পর্কে কিন্তু সমস্ত কিছু আমাদের এই টপিকের মধ্যে পড়তে হবে। এরপরে আমরা যদি দেখি 10 মার্কের হিউম্যান জিওগ্রাফি রয়েছে। সেই হিউম্যান জিওগ্রাফিতে একই রকমভাবে কিন্তু একটা থিওরি পড়তে হবে, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব থিওরি পড়তে হবে। আর কোথায় অপটিমাম পপুলেশান ঘটে, শূন্য জনসংখ্যা কোথায় হয়, ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল কি, এবং জনসংখ্যার নীতি কাকে বলা হয়, অর্থাৎ জনসংখ্যাগুলোকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন নীতি তৈরি করায়, সেটা পড়তে হবে। তারপরে আমাদের পড়তে হবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যাকে আমরা শর্ট ফর্মে বলি HDI, এটাকে পড়তে হবে। কনসেপ্ট অফ হিউম্যান প্রভার্টি, দারিদ্রতা পড়তে হবে। অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ কিন্তু পড়তে হবে। তারপরে যেটা রয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এখানেও সেই একই বিভিন্ন শিল্প কলকারখানা সম্পর্কে পড়তে হবে, যেমন অটোমোবাইল, আয়রন স্টিল, পেপার, মেরিন ফিশিং, এগুলো কিন্তু সম্পর্কে পড়তে হবে। এটা হিউম্যান সেটেলমেন্ট, একই জিনিস। লাস্টে যেটা ইউনিট 3-তে বলছে যে কিছু কিছু সিলেক্টেড প্রবলেম যেগুলো রয়েছে, যেগুলো ছিল না, যেগুলো কলেজে জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে ছিল, সেগুলো কিন্তু আজকে 12-এ 10-এ এনেছে। যেরকম এয়ার পলিউশন কলকাতাতে কেন হয়, কিভাবে হয়, ম্যানেজমেন্ট কি, তার প্রভাব কি, গঙ্গা বেসিনে কি কি জল দূষণ হয়, তার প্রভাব, কারণ, ম্যানেজমেন্ট। আর্সেনিক দূষণ ওয়েস্ট বেঙ্গলে, কারণ, প্রভাব, ম্যানেজমেন্ট এবং ব্যবস্থাপনা। তারপরে বলছে যে ডুয়ার্স এবং সুন্দরবন রিজনের কি কি হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট, দ্বন্দ্ব ঘটে, মানুষ এবং যে প্রাণীগুলো আছে তাদের দ্বন্দ্ব, এগুলো পড়তে হবে। জঙ্গলমহল, ল্যান্ড ডিগ্রেডেশন ইন জঙ্গলমহল, জঙ্গলমহলের সমস্যা সম্পর্কে পড়তে হবে, কারণ, প্রভাব এবং ম্যানেজমেন্ট। এরপরে যদি দেখি এখানে প্র্যাকটিক্যাল রয়েছে, অর্থাৎ সেখানে সেমিস্টার 3 এবং 4-এর জন্য যে 35, 35, 70 গেল, এখানে 10 মার্কের একটা প্র্যাকটিক্যাল রয়েছে, 30 মার্কের প্র্যাকটিক্যাল রয়েছে। এখানে কিন্তু খুবই একটা ভাইটাল জিনিস ঢুকিয়েছে, যে জিনিসটা কিন্তু সত্যি জটিলতার জিনিস, যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, যেটাকে অনেকেই কিন্তু কলেজেও ভয় পায়। তো সেখানে মিন, মিডিয়ান, মোড, হিস্টোগ্রাম, ডেটা কীভাবে ট্যাবুলেশন করা হয়, ও যাই পলিগন, এগুলো সবই ঢুকিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে কার্টোগ্রাফস কিছু কিছু ঢুকিয়েছে, মানে আছে এতে বারগ্রাফস, ডট, ম্যাপ,
আর এখানে কিছু জিওগ্রাফিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানতে বলেছে, যেরকম পিজিওমেট্রিক কম্পাস, অর্থাৎ আর কি দিয়েছে এখানে, থার্মোমিটার, ক্লাইনোমিটার, এগুলো অনেক কিছুই দিয়েছে। তারপরে সুন্দর একটা জিনিস দিয়েছে রিমোট সেন্সিং। রিমোট সেন্সিং সম্পর্কে জানতে বলেছে, যে রিমোট সেন্সিং, জিআইএস, ভেক্টর ডাটা, রাস্টার ডাটা। যারা কলেজে হয়তো পড়াশুনো করেছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে এগুলো কী জিনিস। তারপরে বলছে একটা ফিল্ড রিপোর্ট তৈরি অবশ্যই করতে হবে, বাড়ি বাড়ি গিয়ে হাউস হোল্ড সার্ভে করতে পারো, মার্কেট সার্ভে করতে পারো, ট্রাফিক সার্ভে করতে পারো, দিয়ে একটা নোটবুক জমা দিতে পারো। এই গেল কিন্তু আমাদের 12-এর পুরো সিলেবাস। যাই হোক, এই হাউস হোল্ড সার্ভের ক্ষেত্রে কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো পরে অবশ্যই আলোচনা করে দিব। এই গেল কিন্তু ক্লাস 12-এর সিলেবাস। সবাই ভালো থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।